হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটসে তোমরা যদি বলো যে ডেসক্রিপটিভ ম্যাম করান, তো ডেসক্রিপটিভ আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ঠিক আছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই ক্লাসটা করে নিয়ে ওখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। আর কোনো তাহলে সমস্যা থাকবে না, ঠিক আছে, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চলো শুরু করা যাক। দেখো, ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে কি রয়েছে। প্রথমে আমি মৌলিক অধিকার সম্বন্ধে একটু বলে দিই। মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে, যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। এবার দেখো, মৌলিক অধিকার কত থেকে কত নম্বর ধারায় রয়েছে? 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে। আর যদি বলে কত নম্বর অংশে রয়েছে বা কত নম্বর পার্টে রয়েছে, তখন বলতে হবে পার্ট 3-তে রয়েছে, ঠিক আছে। এই পার্ট 3-কে ম্যাগনা কার্টা বলা হয়। পার্ট 3-কে কি বলা হয় বললাম? ম্যাগনা কার্টা বলা হয়, ওকে। আচ্ছা, ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে এবার কি রয়েছে দেখো। ধর্মীয় স্বাধীনতার অধিকার আইনের যথাযথ পদ্ধতি, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি নাকি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আমি নর্মালি একটুখানি বলে দিই। মোট আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে হচ্ছে 6টা, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস কটা আছে? 6টা আছে, ঠিক আছে। কটা আছে বললাম? 6টা। তার মধ্যে প্রথমে আছে দেখো 12 থেকে 35, তো 12 নম্বরে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13 নম্বরে খুব ভালো একটা জিনিস আছে, ঠিক আছে। 13 নম্বরে কি আছে বলো তো? 13 নম্বরে আছে মৌলিক অধিকারের সঙ্গে যে অসামঞ্জস্যপূর্ণ যে আইনগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু বাতিল করা যাবে। যেরকম সংবিধান তৈরির আগেও কয়েকটা কিন্তু আইন ছিল, তাই না? কিন্তু সেই আইনগুলো যখন মৌলিক অধিকার তৈরি হলো, মৌলিক অধিকার তৈরি করার পর যদি সেই আইনগুলোর মধ্যে কোনো একটা আইন বা কোনো একটা বিধান যদি মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় বা মৌলিক অধিকারের যে ক্ষমতাটা সেটাকে খর্ব করছে, ঠিক আছে, সেটাকে কমিয়ে দিচ্ছে বা সেটাকে মানছে না, ঠিক আছে, তাহলে কি হবে? সেই অসামঞ্জস্যপূর্ণ যে আইনটা ছিল বা বিধানটা ছিল আগে, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। এটাই হচ্ছে 13 নম্বর আর্টিকেলে দেওয়া আছে, ঠিক আছে। এবার চলে আসে আসল ব্যাপার। 14 থেকে 18 নম্বর ধারা। 14 থেকে 18 পর্যন্ত আইনের দৃষ্টিতে সকলের সমান, ঠিক আছে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা যাকে বলে, সবাই সমান। তো এইটা আছে হচ্ছে 14 থেকে 18। এবার চলে আসি 19 থেকে 22, ঠিক আছে। 19 থেকে 22-এ কি আছে? স্বাধীনতার অধিকার। 19 থেকে 22-এ কি বললাম? স্বাধীনতার অধিকার রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কটা হয়ে গেল দেখো? একটা, দুটো। একটা প্রথমটা হচ্ছে সবাই সমান, আর দ্বিতীয়তে কি রয়েছে? আমাদের স্বাধীনতা থাকবে, ঠিক আছে, স্বাধীনতার অধিকার। এবার 22-এর পর চলে আসি 23 আর 24, ঠিক আছে। 23-24 এটাতে কি রয়েছে? এটাতে রয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, এটা একটুখানি আমি ক্লিয়ার করে নিই। আচ্ছা, 23 থেকে 24-এ কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেনস্ট এক্সপ্লোরেশন, ঠিক আছে। মানে কেউ যদি কাউকে শোষণ করতে চায়, ঠিক আছে, যে বেকার শ্রম খাটিয়ে নিচ্ছি, ঠিক আছে, কাউকে দিয়ে জোরপূর্বক আমি একটা কিছু করিয়ে নিচ্ছি, ঠিক আছে, তো সেইগুলো করানো যাবে না, সেটা শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। এটা 23-24-এ রয়েছে। এবার চলে আসি 25। এবার দেখো 25 থেকে 28-এ কি রয়েছে? 25 থেকে 28-এ রয়েছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। অর্থাৎ আমাদের সংবিধানে কিন্তু 1976 সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটা অ্যাড হয়েছে, তাই না? ধর্মনিরপেক্ষ কথাটা আমাদের সংবিধানে অ্যাড হয়েছে। তো এই ধর্মনিরপেক্ষ কথাটা যেটা প্রস্তাবনায় অ্যাড হয়েছে, ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা সকল ধর্মকে প্রাধান্য দেব, তাই না? মানে কাউকে কোনো ধর্ম নিয়ে কাউকে ছোট করবো না, যে তোমার এই ধর্ম তুমি ঠিকঠাক না, মানে হাসিটা করতে পারবো না, ঠিক আছে। তো সব ধর্মকে সমানভাবে আমাদের কি করতে হবে? নিজের নিজের ধর্মকে বজায় রেখে সব ধর্মকে আমাদের সম্মান জানাতে হবে, সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে। তাহলে ধর্মীয় স্বাধীনতার অধিকার মানে কি বলতে চাইছে? যে আমাদের যেটা ধর্ম সেই অনুযায়ী আমরা ধর্ম প্রতিষ্ঠানে যেতে পারি, সেখানে কাজকর্ম করতে পারি, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 25 থেকে 28-এ রয়েছে, ঠিক আছে। তাহলে কটা হয়ে গেল দেখো? একটা, দুটো, এখানে একটা হয়ে গেছে 3টে, এখানে একটা হয়ে গেছে 4টে। আর কটা বাকি আছে? 2টো বাকি আছে। এবার দেখো আর একটা যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার, যেটা কত? 29 থেকে 30-এ। 29 থেকে 30-এ রয়েছে সংস্কৃত বা শিক্ষা বিষয়ক অধিকার, ঠিক আছে, মানে শিক্ষার অধিকার যাকে বলতে গেলে, ঠিক আছে। এবার দেখো 31 নম্বর আর্টিকেলে একটা কিন্তু মৌলিক অধিকার ছিল। কি বললাম? 31 নম্বর আর্টিকেলে একটা মৌলিক অধিকার ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে সম্পত্তির অধিকার। খুব ইম্পর্টেন্ট, এটা বারবার দেয় পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ার যে কোনো তোমরা একটা তুলে নাও, দেখবে এই প্রশ্নটা আছেই আছে এরকম, ঠিক আছে। তো 31 নম্বর আর্টিকেলে রয়েছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটা
আগে মৌলিক অধিকার ছিল। কি বললাম? আগে মৌলিক অধিকার ছিল। কত সালের আগে? 1978 সাল পর্যন্ত বা 1978 সালের আগে পর্যন্ত এটা কিন্তু সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে পড়তো। ঠিক আছে, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করে দেওয়া হয়েছে? মৌলিক অধিকারটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকারটা কোথায় রাখা হয়েছে? তখন হয়ে যাবে সম্পত্তির অধিকার 300A-তে রাখা হয়েছে। কি বললাম? 300A-তে সম্পত্তির অধিকার রাখা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হয়ে যায়নি, সম্পত্তির অধিকার কি হয়ে গেছে? আইনগত অধিকার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, আমাদের যে মৌলিক অধিকার, ঠিক আছে, মানে যেই অধিকারটা না থাকলে হয়তো আমরা মানে সেই জেলে থাকার মতো অবস্থা আর কি, যেখানে জেলে থাকাকালীন মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, তাই না? তো জেলে থাকার মতো অবস্থা হয়ে যাবে, মানে পুরো একদম জীবনটাই জল হয়ে যাবে। তো মৌলিক অধিকারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তো মৌলিক অধিকারের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। অর্থাৎ আমাদের যদি ব্যক্তি স্বাধীনতা বলো, যে সমস্ত মৌলিক অধিকারগুলো আমি নাম বললাম, ঠিক আছে, এখনো সবগুলো ক্লিয়ার মানে সব কটা বলা হয়নি, তাও যে কটা বলেছি তার মধ্যে কোনো একটা যদি আমি মনে করি যে আমার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে কিন্তু আমি কি করতে পারি? সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে গিয়ে দ্বারস্থ হতে পারি। ঠিক আছে, যে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাহলে এটা গেল 31 নম্বর আর্টিকেলে। এটা কিন্তু এটা যদি ধরে নিই, এটা ধরলে কিন্তু আগে ছিল 7টা মৌলিক অধিকার, কিন্তু এখন কি হয়ে গেছে? এটা এখন বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার 32 নম্বর আছে, 32 থেকে 35, তাই তো? আর বাকি আছে তাহলে এটা, তাহলে মোট আগের 5টা হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আর একটা বাকি থাকছে, তাই তো? 6টা করতে গেলে তাহলে 32 থেকে 35-এ কি রয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা কি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। এটা মানে কি? দেখো, যে মৌলিক অধিকারের ন্যায় রক্ষাকর্তা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মৌলিক অধিকারগুলোকে তো একটা সুরক্ষিত রাখতে হবে না? মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত রাখতে হবে, কারণ যখন যে পারবে তো ক্ষুণ্ণ করে দিতে পারে না মৌলিক অধিকার। যেরকম হচ্ছে যে রাষ্ট্রের আইন বিভাগ, শাসন বিভাগ যে কোনো সময় এই অধিকারগুলোকে কি করতে পারে? ক্ষুণ্ণ করতে পারে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? যে আমাদের এই মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত রাখতে হবে। এই সুরক্ষিত রাখার জন্য কি করতে হবে? এই সাংবিধানিক প্রতিবিধানটা এসেছে। ঠিক আছে, B.R. আম্বেদকর 32 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, এই 32 নম্বর আর্টিকেলে বলেছে কি? যে এই আর্টিকেলটা হচ্ছে সংবিধানের আত্মা বা প্রাণকেন্দ্র। ঠিক আছে, কেন বলা হয়েছে? দেখো, এইটাতেই কিন্তু বলা আছে যে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে আমরা কিন্তু মৌলিক অধিকার যদি আমাদের ক্ষুণ্ণ হয় সেখানে আমরা যেতে পারি। ঠিক আছে, এইটাতেই কিন্তু লেখা আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এর মধ্যেই কিন্তু লেখা আছে। ঠিক আছে, এবার মৌলিক অধিকারের রক্ষাকারীকে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। এবার এদের হাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ লেখ বা রিট আছে। ঠিক আছে, এই রিটের ক্লাসও আমি পুরো ডিটেলসে করেছি, ডেসক্রিপটিভ, আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের দেখে নিও। ঠিক আছে, তো রিট জারি করতে পারে আমাদের 5খানা রিট রয়েছে। কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ আর অধিকার পিচ্ছা। আমি এইগুলো সবটা ডিটেলসে বলছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা দেখে নিও ওখান থেকে। আমি জাস্ট উপর একটু বলে দিচ্ছি মৌলিক অধিকার সম্পর্কে। তো 5টা রিট আছে, এই 5টা রিটই কিন্তু কে করতে পারে? জারি করতে পারে কে? হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। হাইকোর্ট কত নম্বর আর্টিকেল দ্বারা এটা করতে পারে? হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দ্বারা এই 5টা রিট জারি করতে পারে। সেম ভাবে 32 নম্বর আর্টিকেল দ্বারা কি করতে পারে? সুপ্রিম কোর্ট এই রিটগুলো বা লেখগুলো জারি করতে পারে। ওকে, এইবার চলে আসি লাস্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কি? মৌলিক অধিকার স্থগিত রাখা যায়। দেখো, মৌলিক অধিকার পুরোপুরি কিন্তু নাগরিকদের দিকে একদম, তাই না? যে দেশের নাগরিকরা কি কি সুবিধা পাবে বা তাদের কি কি অধিকার রয়েছে সেটা কিন্তু, তাই তো, মৌলিক অধিকার। এবার সেইগুলোকে তো অনেকে ঠিকঠাক ইউজ নাও করতে পারে, তাই না? বা সবসময় যে সেটা ইউজ করবে সেটাও নাও হতে পারে। যেরকম জাতীয় জরুরি অবস্থা যখন ঘোষিত হবে, তখন কিন্তু এই মৌলিক অধিকারগুলোকে কি করা হয়? রাষ্ট্রপতি কিন্তু এগুলোকে স্থগিত রাখতে পারে। একবারে ক্যান্সেল করতে পারবে না কিন্তু, যে পুরোপুরি বাদ চলে গেল সেটা কারোর ক্ষমতা নেই করার, কিন্তু কি এগুলোকে স্থগিত রাখতে পারে, যে জাতীয় জরুরি অবস্থাটা যতদিন আছে ততদিন এই মৌলিক অধিকারগুলো স্থগিত রাখতে পারে। ঠিক আছে, তার মধ্যেও কিন্তু এই 20 আর 21 নম্বর আর্টিকেল, এই 20 আর 21 নম্বর আর্টিকেলে যেটা লেখা আছে সেটা কিন্তু কোনোভাবেই স্থগিত রাখতে পারবে না। বাদ বাকি সবকিছু স্থগিত রাখতে পারে, কিন্তু এই দুটো পারবে না। 20 নম্বর আর্টিকেলে কি রয়েছে? 20 নম্বর আর্টিকেলে রয়েছে যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, সেই অপরাধের একাধিকবার শাস্তি আমি দিতে পারবো না। কোনো ব্যক্তির একটি অপরাধের জন্য একটিই শাস্তি প্রযোজ্য। ঠিক আছে, এটা রয়েছে আমাদের 20 নম্বর আর্টিকেলে। আর 21-এ কি রয়েছে? 21-এ রয়েছে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা।
ঠিক আছে, এই দুটো কিন্তু কোনোভাবেই স্থগিত রাখা যাবে না। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের ওপর মৌলিক অধিকার সম্পর্কে ডেসক্রিপটিভ আলোচনা। এবার দেখা যাক প্রশ্নে ঢোকা যাক। ঠিক আছে, দেখো ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে কি রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের যথাযথ পদ্ধতি, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আমি এক্ষুনি বললাম তাই না, লাস্টেরটাতে জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে 21 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে রয়েছে? রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট নাকি সংসদ? মৌলিক অধিকারগুলোকে সংশোধন করতে পারবে কে? সংসদ। ঠিক আছে, সংসদ কিন্তু মৌলিক অধিকারগুলোকে কি করতে পারবে? সংশোধন করতে পারবে, মানে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, আর মৌলিক অধিকার স্থগিত কে রাখতে পারে? মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, তখন হয়ে যাবে রাষ্ট্রপতি। আর মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? তখন হয়ে যাবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন ধারাটি আইনের দৃষ্টিতে সমতা অধিকার নিয়ে আলোচনা করেছে? 13 নং ধারা, 14 নং ধারা, 15 নং ধারা, 16 নং ধারা। আমি এক্ষুনি বললাম আইনের দৃষ্টিতে সকলের সমান কত? 14 নম্বর ধারা। ঠিক আছে, আচ্ছা আইনের দৃষ্টিতে সাম্যতা রয়েছে 14 থেকে 18 নম্বরে। ঠিক আছে, আর 14 নম্বরে লেখা আছে আইনের দৃষ্টিতে সমতার অধিকার, মানে সমান সবাই। ঠিক আছে, এবার চলে আসি 13 নম্বরে কি রয়েছে? 13 নম্বরে যেটা আমি বললাম যে মৌলিক অধিকারের সঙ্গে যে অসামঞ্জস্যপূর্ণ যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, 15 নম্বর ধারায় কি রয়েছে? 15 নম্বর ধারায় রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ আর হচ্ছে জন্মস্থান, এই 5টার ভিত্তিতে কোনো নাগরিকের মধ্যে কিন্তু বৈষম্য আনা যাবে না। ঠিক আছে, পৃথক পৃথকভাবে আনা যাবে না। এটা হচ্ছে 15 নম্বরে। 16 নং ধারায় কি রয়েছে? 16 নং ধারায় রয়েছে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। ঠিক আছে, নারী পুরুষের সকলের সমান অধিকার থাকবে সরকারি চাকরিতে। এরও দেখো একটা ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে, যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে যেরকম যারা প্রবীণ, ঠিক আছে, মানে যারা আর কি বয়স্ক, তারপরে তপশিলি জাতি উপজাতি এদের ক্ষেত্রে, ঠিক আছে, অনেক সময় মহিলাদের ক্ষেত্রে একটু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, তাই তো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? 14 নং, 19 নং, 20 নং, 21 নং। এক্ষুনি আমি বললাম 14 নং ধারায় হচ্ছে সাম্যের অধিকার, তাই তো। 19 নম্বরে কি রয়েছে? 19 নম্বর ধারায় রয়েছে স্বাধীনতার অধিকার। 19 নম্বর ধারায় কি রয়েছে? স্বাধীনতার অধিকার। ঠিক আছে, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কটা আছে? 6টা আছে। চলো নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকল নাগরিকদের সমান সুযোগ? 22 নং, 16 নং, 20 নং, 25 নং। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? একটু আগেই বললাম আমি, সরকারি চাকরিতে সমান সুযোগ 16 নং ধারা, তাই তো। চলো নেক্সট প্রশ্ন। সকল নাগরিকদের কথা বলা ও মতামত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? 16 নং ধারা, 17 নং ধারা, 18 নং ধারা, 19 নং ধারা। তাহলে বাক স্বাধীনতা, মতামত প্রকাশ কি বললাম এক্ষুনি? 19 নং ধারায়। 19 নং ধারায় 6টা স্বাধীনতার অধিকার রয়েছে, তার মধ্যে প্রথমে এটা রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা হয়েছে? 14, 15, 16, 17। এখানে অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর ধারায়। ঠিক আছে, অস্পৃশ্যতা দূরীকরণ আইন, যেটা হচ্ছিল 1955 সালে। ওকে, নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা কার রয়েছে, বা যার রয়েছে? কার রয়েছে? তাহলে সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট? বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্ট, তাই না। আর সংসদের কি আছে? সংশোধন করার ক্ষমতা। রাষ্ট্রপতির হচ্ছে স্থগিত রাখার ক্ষমতা। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? 14, 19, 32 নাকি 29? সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা কোথায় বলা হয়েছে? 29 নম্বর ধারায় রয়েছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। ঠিক আছে, যেখানে সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার কত নম্বর ধারায় রয়েছে? 29 থেকে 30। ঠিক আছে, তার মধ্যে 29-এ রয়েছে হচ্ছে যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, আর 30-এ কি রয়েছে? সংখ্যালঘুদের শ্রেণীর মানুষের নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেগুলো তারা নিজেরাই পরিচালনা করতে পারবে। ঠিক আছে, এটা 30-এ রয়েছে। 32-এ তো বললাম রিট। ঠিক আছে, 14-তে কি বলেছি? 14-তে বলেছি আইনের দৃষ্টিতে সকলের সমান। আর 19-এ কি বলেছি? 19-এ বলেছি হচ্ছে যে 6টা স্বাধীনতার অধিকার। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দেয়? 16 নং ধারা, 19 নং ধারা, 22 নং ধারা, 31 নং ধারা। দেখো, সংবাদপত্রের স্বাধীনতা এইরকম মেনশন করে দেয়া নেই, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাটা কি সেটা আমাদের আগে জানতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাটা হচ্ছে যে আমাদের নিজের মতামতটাই প্রকাশ করছি না। সংবাদপত্রে যে সমস্ত জিনিস লেখা হয় সেগুলো কেউ না কেউ তো নিজের মতামত প্রকাশ করেছে, তাই না। হিসাব মধ্যে এটা কি দাঁড়াচ্ছে? যে বাক স্বাধীনতা আর মতামত প্রকাশের অধিকার। এটা কত নম্বরে রয়েছে? এটা রয়েছে হচ্ছে যে 19 নম্বর ধারায়, 6টা মৌলিক স্বাধীনতার মধ্যে। তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার 19 নম্বর ধারা। চলো নেক্সট প্রশ্ন। 31 নম্বরে কিন্তু কি বলেছি? সম্পত্তির অধিকার, যেটা কিন্তু এখন বাদ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন চলে গেছে কতই? 300A-তে, আইনগত অধিকারে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। মুদ্রণের স্বাধীনতা নিম্নলিখিত কোনটির মধ্যে উল্লিখিত আছে বা উল্লেখ করা হয়েছে? আইনের দৃষ্টিতে সাম্য,
কেন্দ্রীয় স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, কাজের নিরাপত্তা। মুদ্রণ মতামত প্রকাশের অধিকারের মধ্যে পড়বে, তাই না? চলো নেক্সট প্রশ্ন। মুদ্রণ মানে ছাপা আর কি। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা 21 নং, 49, 73 না 370? এখানে অ্যান্সার হয়ে যাবে 21 নং ধারা। ঠিক আছে, জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা, বারবার বলেছি এটা আমি। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়? বিদেশি নাগরিকদের জন্য কিন্তু উপলব্ধ হবে না। কি কি? আইনের দৃষ্টিতে সাম্যতা, মতামত প্রকাশের স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি জীবন ও শরীরের স্বাধীনতা অধিকার? এখানে অ্যান্সার হয়ে যাবে মতামত প্রকাশের অধিকার। বিদেশি নাগরিক কেউ এসে আমাদের দেশের সম্পর্কে যা তা বলে গেল, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মতামত প্রকাশের স্বাধীনতা কিন্তু তাদের ক্ষেত্রে উপলব্ধ নয়। চলো নেক্সট প্রশ্ন। ভারতের তথ্যের অধিকার কবে পাশ হয়? 2005 সালে 15ই মার্চ, 2005 সালে 15ই জুন, 2005 সালে 15ই জুলাই, 2005 সালে 15ই আগস্ট? এখানে অ্যান্সার হয়ে যাবে 2005 সালে 15ই জুন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, রাষ্ট্রপতি না সংবিধান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক অধিকারের অভিভাবক এই কথাটা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্টে কি অভিভাবকরা কি করে বলো? আমাদের রক্ষা করে, তাই তো, ছেলে মেয়েদের রক্ষা করে। ঠিক সেরকমই মৌলিক অধিকারকে কে রক্ষা করে? সুপ্রিম কোর্ট, রক্ষাকর্তা। তাই জন্য একে মৌলিক অধিকারের অভিভাবকও বলা হয়। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি ছাড়া বাকি সবগুলি ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার? দেখো, সাম্যের অধিকার পড়েছি, ধর্মীয় স্বাধীনতার অধিকার পড়েছি, শোষণের বিরুদ্ধে অধিকারও এটা পড়েছি, কিন্তু এটা কি পড়েছি জীবিকার পর্যাপ্ত সংস্থানের অধিকার? এটা আমরা পড়িনি, তাই না? তাহলে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? 12 থেকে 35 নম্বর, 112 থেকে 135, 212 থেকে 235? এখানে অ্যান্সার হয়ে যাবে 12 থেকে 35 নং ধারা। পার্ট কত? পার্ট হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা 112তে কি আছে তোমরা জানো? বাজেট আছে, বাজেট। ওকে, চলো। আর 110-এ কি আছে জানো? অর্থ বিল। এই দুটো আসে পরীক্ষায়, ওই জন্য বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন। মৌলিক অধিকার সম্পর্কিত কোন বিধানটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? 17, 19, 23 না 24? দেখো, সরাসরি শিশুদের শোষণ এই জিনিসটা মাথায় রাখবা। শিশুদের শোষণ বলতে এখানে বুঝিয়েছে যে এখানে একটা আর্টিকেল রয়েছে যেখানে কি বলা হয়েছে, 14 বছর বয়সে কম বয়সী শিশুদের কলকারখানা বা খনির কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না। ঠিক আছে, মানে যাদের বয়স 14 বছরের কম হবে তাদের কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ কাজ, মেনলি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, যেখানে তাদের প্রাণহানি হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে, সেই কাজে কিন্তু তাদের নিয়োগ করা যাবে না। তো এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 24 নম্বর আর্টিকেলে। এটা কি রয়েছে? 24 নম্বর আর্টিকেলে। তাহলে সরাসরি শিশুদের শোষণের সঙ্গে কোন আর্টিকেল সম্পর্কিত? 24 নম্বর আর্টিকেল। ওকে, এটা কার মধ্যে আছে? শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে রয়েছে, যেটা কত? 23 থেকে 24-এ রয়েছে। আর এই কথাটা বলা আছে 24 নম্বর আর্টিকেলে। আর 23 নম্বরে কি রয়েছে? যে মানুষ পাচার করা, বল প্রয়োগ করে কোনো কাজকর্ম করিয়ে নেওয়া, ঠিক আছে, বেগার খাটানো, এগুলো করা যাবে না। চল নেক্সট প্রশ্ন। নিচের কোন অনুচ্ছেদে ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? ধর্মীয় স্বাধীনতা 32 থেকে 35। দেখো, 32 থেকে 35 হবে না, কারণ 32 থেকে 35-এ কি রয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 29 থেকে 30-এ চলে আসো, সংস্কৃত ও শিক্ষা বিষয়ক অধিকার। এখানে রয়েছে ধরো শিক্ষা, ঠিক আছে, এখানে হচ্ছে যে সমস্ত রিটগুলো রয়েছে মানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এইগুলো রয়েছে। 25 থেকে 28-এ কি রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 23 থেকে 24-এ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, শোষণ। চলো নেক্সট প্রশ্ন। ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার এর দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? শ্রমিক, সরকারি কর্মচারী, আইনসভার সাম্য নাকি শিশু? শোষণের বিরুদ্ধে অধিকারে কাদের অধিকার রক্ষিত হয়? শিশুদের। এক্ষুনি বললাম 23 থেকে 24-এ রয়েছে, যেখানে 24 নম্বর আর্টিকেল এটা দেওয়া আছে। ঠিক আছে, মূলত বলেছে কথাটা, ঠিক আছে, ওই জন্য শিশু দিলাম। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে? এক্ষুনি বললাম আমরা, তোমরা কমেন্টে অ্যান্সার করো। পার্ট 3, পার্ট 5, পার্ট 4, পার্ট 7? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? পার্ট 3-তে রয়েছে, তাই তো। টাই বিতে কি রয়েছে? নির্দেশমূলক নীতি। পার্ট ভি-এ কি রয়েছে? পার্ট ভি-এ রয়েছে ইউনিয়ন বা রাষ্ট্র। ঠিক আছে, পার্ট 7-এ কি রয়েছে? এটা তো অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, পার্ট 7-এ রয়েছে হচ্ছে সংবিধানের দ্বিতীয় অংশের প্রথম তফসিলে উল্লিখিত অঙ্গরাজ্য সমূহ। ঠিক আছে, এটা রয়েছে পার্ট 7-এ, এটা অতটা দরকারই নেই পড়ার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বাক স্বাধীনতা হলো কি? মৌলিক অধিকার, রাজ্য বিধানসভার প্রণীত অধিকার, নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার। আছে, নির্দেশমূলক নীতির জন্য কিন্তু আমরা কোথাও যেতে পারি না,
ঠিক আছে, মানে এটা যে নির্দেশমূলক নীতি যেগুলো আছে পরে আমি পড়াবো, তো এইগুলো যদি ক্ষুণ্ণ হয় সেগুলো কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমরা কোনো কেসও করতে পারি না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোথাও যেতে পারি না। ঠিক আছে, তাহলে বাক স্বাধীনতা কোথায় রয়েছে? মৌলিক অধিকার, আমি বলেছি একটু আগেই। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটা? 6টা, 7টা, 8টা, 9টা। আগে ছিল কটা? 7টা, কিন্তু এখন কটা রয়েছে? 6টা। চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে 24, আচ্ছা কোনটা বাদ গিয়েছে মনে আছে তো? কোনটা বাদ গেছে? 31 নম্বর ধারাটা, সম্পত্তির অধিকার। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 24 নং ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় কত? 14 বছরের কম, 12 বছরের কম, 7 বছরের কম, নাকি 15 বছরের কম? একটু আগে আমি ভালো করে বুঝিয়েছি, এটা 14 বছরের কম। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করে? এটা আমি বলিনি। আচ্ছা 18 নম্বর ধারায় লেখা আছে যে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। কি বললাম? কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। যেরকম আগেকার দিনেই রাজা মহারাজারা দেখো, রাজা, মহারাজা, নবাব, সুলতান, তাই তো, এইগুলো কি করতো? খেতাব বা পদবি গ্রহণ করতো, তাই তো। এইগুলো কিন্তু এখন আর করা যাবে না। কিন্তু কাউকে ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে, কাউকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া যেতে পারে, অর্থাৎ তাকে এই সম্মানে সম্মানিত করা হলো। ঠিক আছে, কিন্তু কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 18 নম্বর আর্টিকেলে বলা আছে খুব ভালোভাবে। ওকে, চল নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি মৌলিক অধিকার নয়? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা মৌলিক অধিকার, যেটা 32 থেকে 35-এ রয়েছে, আমি বলে দিয়েছি। সম্পত্তির অধিকার 31 নম্বর আর্টিকেলে রয়েছে। বাক স্বাধীনতার মতামত প্রকাশের অধিকার কতই রয়েছে বলো? 19 নম্বর আর্টিকেলে রয়েছে, তাই তো। আচ্ছা উপরিক্ত কোনোটিই নয়, তাহলে এখানে কি হবে? সম্পত্তির অধিকার, তাই তো। এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা কি হয়ে গেছে এখন? আইনগত অধিকার হয়ে গেছে, আইনগত অধিকার হয়ে গেছে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে একে? 300A-তে। কত সালে? 1978 সালে। কততম সংবিধান সংশোধনীতে? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে একে বাদ দিতে হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে জীবনের অধিকার হলো রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার, নাকি অর্থনৈতিক অধিকার? জীবনের অধিকার কিসের অধিকার? অবশ্যই মৌলিক অধিকার, তাই না। এটা কততে রয়েছে? এটা 21-এ, তাই তো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে যে কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 32, 28, 29, নাকি 31? 32 নম্বর ধারায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে জাতীয় জরুরি অবস্থার সময়, অর্থনৈতিক জরুরি অবস্থার সময়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। এটা আমি বলেছি। ঠিক আছে, তো এটার আনসার তোমরা কিসে দেবে? কমেন্টে অ্যান্সার দেবে। ঠিক আছে, কমেন্টে এটার অ্যান্সার দেবে। আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি আলোচনা করার সময়। চলো নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের অভিভাবকের দায়িত্ব কে বা কারা রয়েছেন? ঠিক আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল আদালত, নাকি 1 ও 2 উভয়? মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দুজনাই। এটার অ্যান্সারও তোমরা কিসে দেবে? কমেন্টে দেবে। ঠিক আছে, এটাও কিন্তু আমি বলে দিয়েছি। ওকে, তো থ্যাংক ইউ গাইস, আজকে এটুকু প্রশ্নই। আর তোমাদের অবশ্যই কিন্তু মৌলিক অধিকার আর রিট এই দুটোর কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপটিভ ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, আমাদের চ্যানেলে। তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এটা দেখার পর ওটা দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর একটা কথা বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি। আর সমস্ত ডেসক্রিপটিভ পড়ায়, প্রশ্ন পড়ায় সবই কিন্তু এই যে নোটগুলো হয় সেই নোটসগুলো কিন্তু সবই আমরা এই চ্যানেলেই দিয়ে দিই। তো এখানে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রেখো। আর বন্ধু বান্ধবের মধ্যে আমাদের কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে আমরা আরও তোমাদের ক্লাস করানোর জন্য উৎসাহ বোধ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।